শহরে সবাই তাকে চেনে ব্লাডম্যান নামে। প্রতিটি রক্তকণিকায় তিনি লিখে চলেছেন প্রাণ বাঁচানোর নানান গল্প। তিনি কোনো সুপারহিরো নন, তবুও তিনি যখন এগিয়ে আসেন তখন কখনো কোনো মায়ের চোখে ফুটে ওঠে আশার আলো, আবার কেউ কেউ ফিরে পান স্বজনের হৃদস্পন্দনের ছন্দ। আজ শুনবো এমনই একজন মানুষের কথা, যার রক্তে শুধু হিমোগ্লোবিন নয়, রয়েছে দায়বদ্ধতা। চন্দন শতপথী, যিনি এক সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, যেখানে রক্তদান কেবল প্রয়োজন নয়, এক মানবিক সম্পর্ক। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। এবং আজকে আমার সঙ্গে ফ্রেমে যে মানুষটি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের সবার প্রিয় এবং আমাদের অসময়ের বন্ধু, আমাদের শহরের ব্লাডম্যান চন্দন দা। ভীষণ সৌভাগ্য যে আজকে তোমার সাথে একই ফ্রেমে বসে আড্ডা দিতে পারছি। তো শুরুতেই তোমার কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 1997 সাল, তুমি তখন রাজ কলেজের একদম তরুণ একজন ছাত্র এবং সেখানেই প্রথম রক্তদান। তো সেদিনের অনুভূতিটা কেমন ছিল? 1997 সাল, প্রথম বর্ষের ছাত্র আমরা, সবে 18 পেরেছি। 18 বছর মানে তরুণ, পুরো নতুন কিছু করার ইচ্ছা। সেই সঙ্গে 95 সাল থেকে, মাধ্যমিকের পর থেকে আমি স্টুডেন্ট হেলথ সাথে যুক্ত ছিলাম। ঝাড়গ্রাম স্টুডেন্ট হেলথ যদি আমরা বলি তাহলে ওটা আমরা দেখবো ছাত্রদের রক্ত দিয়ে করা স্টুডেন্ট হেলথ। মানে স্টুডেন্ট হেলথের সঙ্গে রক্তের একটা যোগাযোগ ছিল। যেহেতু আমি এখানে অলরেডি 2 বছর কাটিয়ে ফেলেছি, তাই রক্ত নিয়ে আমি বেশ কিছু জিনিস জেনে ফেলেছি, কারণ রক্তদান শিবির হতো। প্রথম বর্ষে এনএসএস ইউনিটে, সেখানেও আমি একজন ছাত্র এনএসএস করছি রাজ কলেজে। সেখান থেকেও রক্তদান শিবির একটা করা হয় স্টুডেন্ট হেলথের সহযোগিতায়। ফলে কি হচ্ছে, পুরো চিঠিপত্র হসপিটালে দেওয়া, সেগুলো সব আমারই করা ছিল। সেই সময় এসে আমি জমা দিয়েছিলাম, মানে অর্গানাইজ করছিলাম আমি মিন আমার সঙ্গে ব্যানার ছিল এনএসএস ইউনিট, মানে লেটার নিয়ে আমি কাজ করেছিলাম আর কি। এরপরে রক্ত দেব, লিস্টে আমার নামও আছে, দেব। কিন্তু একটা ভীতি প্রথমে থাকেই যে প্রথমবার দিচ্ছি তো কেমন লাগবে, কিন্তু তারপরেও ভালো লাগা একটা ছিল যে রক্তদান করব। রক্তদান করে আজ অবধি তো কারো কোনো ক্ষতি হয়নি দেখেছি, একজন মানুষ প্রাণে বাঁচবে, এর থেকে আর ভালো অনুভূতি তো হয় না। সেই সময় আমি রক্তদান দেবো বলে প্রথমে বলছিলাম যারা সিনিয়র ছিল যে তোমরা দাও, পরে আমি দেবো, এরকম একটা ব্যাপার ছিল। সেই সময় আমার যেমন সিনিয়র দাদা, মানে একটা গল্প ছোট একটা বলতেই হচ্ছে, একজন সিনিয়র দাদা বলে, আমি একটু খেতে ভালোবাসতাম, বলে যে একটা তোকে এক কাজ করবো, তুই যদি এক্ষুনি রক্তটা দিস তোকে 1 কিলো আপেল খাওয়াবো। তখন আমি বলছি তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, কারণ আমার রক্ত দেওয়ারই ছিল। ব্যাপারটা তা নয় যে আপেল খাওয়ার জন্য রক্ত দিচ্ছি, তা নয়, কিন্তু একটা মানে মজা ছিল আর কি। কলেজ জীবন মানে তো একটা মজাদার ব্যাপার থাকবে, সবাই ছিল। সঙ্গে সঙ্গে আমি শুয়ে বললাম এবং ও আমাকে 1 কিলো আপেল কথা রেখেছিল, 1 কিলো আপেল দিয়েছিল। যাই হোক আর কি, এটা ওটার জন্য আমি দিইনি, আমি দিতাম। সে ও দাদা একজন বললো, অফার দিল, আমি সেটাকে বললাম হ্যাঁ এটা গিফট বলতে, হ্যাঁ যাই হোক আর কি। তাই আমি আমাকে 1 কিলো আপেল দেয় এবং তারপরে আমি 1 কিলো আপেল খেয়েছিলাম আর কি, বসে বসে খেয়েছিলাম। এটাই প্রথম অনুভূতি, খুব ভালোই লেগেছিল। এবং আমি দেওয়ার পর আমি যেভাবে, আমি জানি না কেন, আমি দেওয়ার পর যেভাবে আমি নিজে একটা আলাদা ফিল করেছিলাম, এবং আমি নিজেই ক্যাম্পেনিং করেছিলাম, যেটা হয়তো রক্তদানের আগে অবধি করিনি। পুরো ডিপার্টমেন্টে সবাইকে গেছি, আমি বললাম এই দেখ আমি দিয়ে এসেছি, কিছু হয়নি, তোরা এইভাবে এসে 130 বা 140 ঠিক মনে পড়ছে না, এরকম একটা রক্ত হয়েছিল, যেটা মানে ভালোই হয়েছিল আর কি। সব ছেলে মেয়েদের বলেছিলাম, তারা এগিয়ে এসেছিল। অনেকবার রক্ত দিয়েছে এবং বিভিন্নবার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো প্রথম যখন জানতে পারলে যে তোমার রক্তে অন্য একজন মানুষ প্রাণ পেয়েছে, সেদিন কিরকম লেগেছিল? অবশ্যই ভালো লাগবে, আমার রক্ত দিয়ে কেউ মানে প্রাণ ফিরে পায়, সেটা তো অবশ্যই ভালো লাগার বিষয়, তাই না? একটা আলাদা অনুভূতি। কারণ আমরা কর্মব্যস্ততা, তখন অবশ্য ছাত্র ছিলাম, এমনি তো কিছু পয়সা দিয়ে বা কিছু দিয়ে আমাদের হেল্প করার মতো ক্ষমতাও ছিল না, করতে পারতামও না, ঠিক আছে। কিন্তু যদি আমার রক্তে যদি কেউ প্রাণে বাঁচে, এর থেকে আর ভালো কিছু হতে পারে। এবং প্রথমবার দেওয়ার পর এতটাই ভালো লেগেছিল, তারপরে ওটা কন্টিনিউ চলতে থাকে আর কি। এবং আজকে সংখ্যাটা 51, আজকে 51তে এসে দাঁড়িয়েছি। তোমাকে সবাই ব্লাডম্যান বলেই জানে, এবং বারবার তুমি যে কথাটা বলো যে ব্লাডম্যান এটা শুধু একটা নাম নয়, এটা একটা দায়িত্ব। তো এই দায়িত্বের ভার কেমন লাগে? হঠাৎ একদিন, মানে রক্তদান আন্দোলন বা রক্ত দেওয়া আমার এটা চলছিল, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন সবাইকে বুঝাই, প্লাস হচ্ছে রক্তদান, এটা তো চলছে কন্টিনিউ হইতে।
হঠাৎ করে 5-7 বছর আগে দেখি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে চন্দনদা ব্লাডম্যান। শোনার পর প্রথমে ভাবলাম ব্লাডম্যান কি ব্যাপার, ভালোও লাগলো। তারপরে আমি সবাই আমাকে ওই নামেই আমাকে ডাকতে থাকলো, যতই আমাকে ওই নামে ডাকতে থাকলো আমার জুনিয়র ভাই বোনরা সিনিয়ররা, তখন থেকেই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকলো, আলাদা নাম আলাদা ডেজিগনেশন, মানে আলাদা দায়িত্ব তো থাকবেই। তাই ওইখান থেকে দায়িত্ব বাড়তে থাকলো, তত মানে কাজের পরিধি বেশি করে হতে থাকলো। আর রক্তদান যেমন চলছিল কন্টিনিউশন চলছে। এত ব্যস্ততার মধ্যে কর্মজীবন, পরিবার, সমস্ত দায়িত্ব সামলেও রক্ত সংগ্রহের জন্য একদম ছুটে চলে এবং কোনো রকম ক্লান্তি ছাড়াই। এমন কি অনুঘটক রয়েছে যা তোমাকে থামতে দেয় না? আমার তো মনে হয় যারা পারে তারা সবই করতে পারে, ঠিক আছে। এমন যারা দায়িত্ব নিতে জানে তারা সব ধরনের দায়িত্ব নিতে পারে, মানে এটা আমি নিজে ফিল করি। পরিবারকে পরিবারের সময় দাও, অফিস সময় দাও। এছাড়াও তার মাঝে মাঝেও অনেক ফাঁকা সময় পাওয়া যায়। যদি আমাদের মনে ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব, সেই কাজটা করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। যেমন আরেকটা বলে দিই, এই যে সাহায্য করা, এটা যেন মানে আমি বাবার কাছ থেকেও দেখেছি। কারণ যদি ছোটবেলায় আমি দেখে থাকি, আমরা তখন 7-8-এ পড়ি, আমার পাশের বাড়ির, ঠিক আছে, একজন বাচ্চা এই কুয়ো থাকতো না, এখন তো নাহলে আমাদের কুয়ো নেই ঝাড়গ্রামে, তখন কুয়ো থাকতো, কুয়োর উপরে কিছু একটা ঢাকানো ছিল। একটা ওই 2 বছরের মতো বাচ্চা হামাগুড়ি থেকে ওইখানে উঠে ওইখানে কুয়োর মধ্যে পড়ে গেছিল। তখন বাবা সঙ্গে সঙ্গে শুনতে পেয়েই বাবা কিন্তু কুয়োয় নেমে গেছিলেন। আর আমাদের এখানে কুয়ো মানে প্রায় 40-45 ফুট নিচে, কিভাবে নামলেন সেটাও জানি না, হয়তো ভগবান ওইভাবেই পাঠালেন। এবং সেই কুয়ো থেকে বাবা কিন্তু ওই বাচ্চাটাকে তুলেছিলেন, পরে দড়ি দিয়ে বাবাকে তোলা হয় এখানে সঙ্গে সঙ্গে, মানে এমন ভাবে গেছেন কারো কোনো ক্ষতি হয়নি। তাই এই যে হেল্প করা, এই হেল্প করাটা হচ্ছে কি, এটা আমাদের পরিবারে আছে আর কি, মানে সেটা দেখেছি। এবং সেখান থেকেই হয়তো আমার সেই ব্লাড রিলেশনেই পাওয়া হতে পারে। ঠিক রক্তদান আন্দোলনও সেম ভাবেই আমি বলবো, প্রথমে যেটা বললাম, যদি মানুষের মনে চেষ্টা থাকে, চেষ্টা থাকলেই সব করা সম্ভব। তাই আড্ডা মারছি, আড্ডার মধ্যেও আমি আমার প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। কাজ করছি অফিসে, করতে 5 জন লোক এলো, নতুন লোক, তাদের মধ্যে আলোচনা থেকে দাদা রক্তদান শিবির কবে হবে বা কি হবে, সেখান থেকে আলোচনা করে রক্ত কেন দেবো, কি করবো, সেখানেও কোথাও দেখছি নেগেটিভ কথা হচ্ছে। আমি পুরোটা শুনছি, ওদের কথা শেষ হলো তখন আমি আমার পজিটিভ বলছি যে এটা দিলে এই হতে পারে। এইভাবে কি হয়, মানুষকে মোটিফাই করার চেষ্টা করছি। আমি আমার ক্লাবে যখন আসি, ক্লাবে থাকতে থাকতেও আমি আমার জুনিয়রদের মধ্যে সিনিয়রদের মধ্যে আলোচনার মাধ্যমে আমি মডিফাই করার চেষ্টা করি। যখন অফিসে থাকি, কোনো ওয়ার্ডে যাই, ওয়ার্ডে কোনো যদি কর্মী যারা থাকেন আমাদের, তাদের মধ্যে আলোচনা করি। যদি কোনো বাজারে কোথাও আড্ডা মারি, সেখানেও রক্তদান নিয়ে যখন বা অন্য বিষয় নিয়ে আলোচনা হয়, তখন আমি পজিটিভ ইচ্ছা করে এই প্রসঙ্গটা তুলি এবং সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটা তাদের মধ্যে এই আলোচনা করে পজিটিভের দিকে নিয়ে আসার চেষ্টা করি। তাই মানে চলতেই কাজটা হয়ে যায়। এটা তেমন কোনো কঠিন কাজ নয়, এটা মনে হচ্ছে যদি ইচ্ছা থাকে তাহলে এটা চলতে হয়ে যায়। কারণ এটা বলতে পারেন, এটা আমার একটা নেশা বলতে পারেন, ঠিক আছে। কারণ এমনি কোনো নেশা আমার নেই, বিড়ি সিগারেট বা অন্য কোনো নেশা, মানুষ তো বিভিন্ন নেশা করে, পান চা কিছুই নেই, বলতে পারেন এটা আমার একটা নেশা, বা এটা এইভাবেই আমি তৈরি, এটাই বলা যেতে পারে। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন রক্তদান শিবিরের উদ্যোক্তা যারা, তাদের সঙ্গে বা যারা স্বেচ্ছাসেবক দল রয়েছেন বা রক্তদাতাদের সঙ্গে এই যে নিবিড় যোগাযোগটা, সেটা কিভাবে গড়ে ওঠে? এটা কিভাবে গড়ে উঠলো এটা আমি নিজে বলতে পারবো না, অটোমেটিকই হয়ে গেছে, হয়তো আমার কাজের জন্য হয়েছে। কারণ আমি দেখেছি মানে আমরা জমিতে কাজ করা শুরু করেছি না 97 সাল থেকে, তখন না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল ফেসবুক, কোনো সোশ্যাল মিডিয়াই ছিল না, ফোনও ছিল না। ফোনই আমাদের কাছে একটা মানে একটা বিরাট ব্যাপার। তখন আমরা স্টুডেন্ট হেলথ হোমে ভলেন্টিয়ার হিসেবে আমরা কাজ করতাম। পরবর্তীকালে ওয়ার্কিং কমিটির মেম্বার হিসেবে স্টুডেন্ট হেলথ হোমের আমি দায়িত্ব পাই এবং নিয়মিত কলকাতায় যেতে হতো। সেইখানে কি হতো, সমস্ত স্টুডেন্টরা আসতো, বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আসতো, আমাদের কলেজ থেকে স্টুডেন্টরা আসতো, আমরা তাদের কার্ড করে দিতাম। সেখান থেকে রোজ তো কেউ না কেউ আসতো কোনো ডাক্তার দেখাতে, সেখান থেকে একটা পরিচিতি লাভ হয়। এখানে যে দুর্গাপূজা হয়, আমরা তখন এখানে ছোট সময় তো এগুলোতে আসতাম, এখান থেকে পরিচিতি, পাড়ায় একটা পরিচিতি ছিল। যখন খেলাধুলা যেখানে করতাম সেখানের সঙ্গে একটা পরিচিতি ছিল। তারপরে যদি বলি, তারপরে আমার ধীরে ধীরে যখন কাজ শেষ হলো, এবার বিভিন্ন কলেজে তো পড়া হয়েছে, কখনো পলিটেকনিক কলেজে কম্পিউটার নিয়ে আমি পড়তে গেছি,
কখনো ইলেকট্রিশিয়ান নিয়ে পড়েছি কোনো একটা কলেজে, কখনো আমি রাজ কলেজে পড়ছি, এছাড়া বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায়। আমার হচ্ছে গিয়ে ওই যে বললাম, কোনো নেশা নেই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, হাসি মুখে কথা বলা, এটা হচ্ছে একটা গড গিফটেড। আমি জানি না, মানে এটা তো আমি নিজের থেকে কোনো বানিয়ে করি না, এটা অনেকেই বলে যে তুই হাসি মুখে কেন কথা বলিস, ঠিক আছে, বা কি এত মানে এনার্জি পাস, মানে আমি জানি না এটা কি থাকে, মানে এর কারণ কি আমার জানা নেই, বাট হয়তো সেই কারণে মানুষের সঙ্গে আমার মেলামেশাটা একটু অন্য টাইপেরই থাকে এবং মানুষ ভালোবাসে, সেখান থেকে পরিচিতি। তারপর থেকে কর্মজীবন শুরু হয়। কর্মজীবনে কখনো আমি বিডিও অফিসে কাজ করেছি, কখনো আমি কাঞ্চন অয়েল মিলেও কাজ করেছি কেমিস্ট হিসেবে, ঠিক আছে, শিফট ইনচার্জ হিসেবে, ঠিক আছে, পতঞ্জলি সেটাও করেছি। তাই সেখানে কাঞ্চন যেখানে কাজ করতাম, ওই যে বলতাম না, সেখানে যত ওয়ার্কার ছিল, কর্মী ছিল, তারা আমাকে সবাই ভালোবাসতো। ঠিক বিডিও অফিসেও যখন আমি কাজ করতাম, তো বিডিও অফিসের যত সিনিয়র জুনিয়র এমনকি স্যাররা সবসময় আমাকে ভালোবাসতো, হয়তো আমার কাজের জন্য, ঠিক আছে। আমি অফিসের কাজ যেভাবে করতাম বা যেভাবে আমি করি মন থেকে, সেরকম আমি রক্তদান বা সমাজসেবামূলক যে কোনো ধরনের হেল্প, সেটা কেউ কিছু বললে আমি কখনো থেমে থাকি না, এগিয়ে আসি। তারপর হসপিটাল মানে একটা খুবই বড় জায়গা, যেখানে প্রতিদিন কেউ না কেউ ভর্তি হচ্ছে বিভিন্ন সমস্যা নিয়ে। আমি কিছুই করি না, কিন্তু ওদের পাশে থাকি। আমি করবোটা কি? আমি তো আর কোনো প্রেসক্রিপশন বা কোনো ওষুধ কিছু করতে পারবো না, কিন্তু এই যে আমি যাই, ওদের সঙ্গে আলোচনা করি, কি হয়েছে, যে আমরা আছি, চিন্তা করো না, এতেই অনেক লোক গ্রামগঞ্জতে যারা আসে, তারা অনেকটাই ভাবে হয়তো তারা যে হ্যাঁ ওইখানে হয়তো চন্দনদা আছে, এটা মেবি হয়তো ওরা ভাবে, সেখান থেকে পরিচিত এই নিয়ে আবার বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সবাই যে কোনো কারণে যদি আমায় কখনো আমায় কোনো হেল্প চেয়েছে, আমি সবার জন্য এটা করে থাকি। হয়তো সেখান থেকে আমার পরিচিত হয়েছে হুইসপারিং ক্যাম্পেনিং, হয়তো কেউ বলছে যে এটা ওখানে চন্দনদা আছে, যা ফলে কাজটা করে দেবে, আর আমিও হাসি মুখে করি। আমি এতে মানুষের পাশে থাকতে কখনো ক্লান্ত হই না। সম্প্রতি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ব্লাড ডোনার্স ফোরামের আয়োজনে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি পরিকাঠামোযুক্ত রক্তদানের পরিকাঠামোযুক্ত একটি বাতানুকূল বাস পাঠানো হয়েছে এবং একটা প্রজেক্ট চলছে, তো এইটা সম্পর্কে যদি কিছু বলো। গ্রীষ্মের সময় শুধু আমাদের ঝাড়গ্রাম নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে একটা রক্তের সংকট দেখা দেয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ঠিক ঝাড়গ্রামেও আমাদের সেই রক্ত সংকট দেখা দেয়। যখনই রক্ত সংকট দেখা দেয় গ্রীষ্মের সময়, আমি আমাদের ফোরামের তরফ থেকে একটা লেটার করি আমাদের এসবিটিসিকে, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলকে আমরা চিঠি করি যে একটা বাতানুকূল বাস দেওয়ার জন্য। কারণ গ্রীষ্মের সময় আবহাওয়া গরম থাকে, রক্তদান করার জন্য যদি একটু এসি যুক্ত একটা কোনো জায়গা থাকে, তাহলে অবশ্যই যারা ব্লাড ডোনেট করে তারা অবশ্যই একটা ফিল করে, একটা আরাম ভাবে দিতে যেতে পারে। এই জন্য আমরা অ্যাপ্লাই করি এবং ওনারাও সাড়া দিয়ে বাস পাঠান। শুধু বাস এলে তো হবে না, সঙ্গে বিভিন্ন অর্গানাইজেশনদেরও আমি জানি যে বাস আসছে, কারা কারা এবারে রক্তদান শিবির করতে চাও। ঠিক আমার ডাকে বিভিন্ন অর্গানাইজেশন যারা আছেন তারাও এগিয়ে আসেন। আমার কাজ হচ্ছে গিয়ে দুজনের সমন্বয় সাধন করা, মানে সরকারি ব্লাড ব্যাংকে নিয়ে আমরা কাজ করি, সরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে অর্গানাইজারদের আমরা একটা যোগসূত্র স্থাপন করি, নিজেরা রক্ত দিই, নিজেরা ক্যাম্প গঠন করি, সংগঠিত করি, এবং অর্গানাইজার যারা রক্তদান শিবির করে তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করি। সেভাবে যখন বাসটা আসে, বাসটা এলে টানা 7 দিন থাকে, সকাল বিকাল করে আমরা ক্যাম্প করে 700, কোনোবারে 800, কোনোবারে 1000 রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে বিভিন্ন অর্গানাইজারদের থ্রু আমরা কালেকশন করে ওটা ওইখানে জমা দিতে পারি। মানে জমা দিতে পারি মিন সরকারি ব্লাড ব্যাংকে ওটা কালেকশন করে নিয়ে যায়, এবং তাতে মোটামুটি 1 মাসের একটা ব্লাডের সংকট মুক্ত হয়। তাই ধন্যবাদ স্বাস্থ্য দপ্তর। আমি নিজেও একজন কর্মী, প্লাস স্বাস্থ্য দপ্তরের সব অফিসাররা আমাকে খুবই ভালোবাসেন, এবং যখন যা আবেদন করি তারা কখনো আমাকে ফেরান না, তারা সবসময়ই পাশে থাকেন। সেভাবে বাসও আসে, রক্তদান হয়, এবং রক্ত সংকটও আমাদের ঝাড়গ্রামের 1 মাসের মতো মুক্ত হয় গ্রীষ্মের সময়। তারপরে আবার কন্টিনিউ ক্যাম্প তো চলতেই থাকে, রক্তদানও চলতে থাকে। এবছর 18ই মেতে এখানে বাসটা এসছে, তো প্রথম দিনের সাড়া কেমন ছিল বা এখন অব্দি কিরকম সাড়া পাচ্ছ? আমাদের 18ই মে বাস এসছে। 18 তারিখ 2টো ক্যাম্প ছিল, যে প্রথম দিনের ক্যাম্পে আমি রক্ত দিয়েছিলাম, ঠিক আছে, 51 বার রক্ত দেওয়া হলো আমার, আমি 3 মাস পর আবার রক্ত দেবো। যাই হোক, সকালে ক্যাম্প ছিল, সকালে 106টা হয়েছিল, বিকেলের ক্যাম্পে হয়েছিল 87। ঠিক তারপরের দিন যে ক্যাম্প হয় সেখানে হয়েছিল 53, তারপরে হয়েছে
88, তারপরে হয়েছে গতকাল যেটা একটা ছিল সেটাতে হয়েছে 41, কারণ বিকেলবেলা বৃষ্টি ঝড় চলে আসে, নাহলে 60 হওয়ার ছিল। আশা করছি আমরা 1000 আমাদের রক্তের এবছর টার্গেট ছিল, আশা করছি 1000 টার্গেট থাকলেও হয়তো ফিল না হলেও হয়তো 800 তো হওয়া উচিত। প্রায় 1000 হ্যাঁ, প্রায় 1000-এর কাছাকাছি আমরা টার্গেট করব। এবং এর জন্য আমি বলি আমার তো উদ্যোগ থাকে একটা সমন্বয় সাধন করা সবার মধ্যে। অর্গানাইজার যারা করেছেন তাদেরও এখানে, বা ডোনার যারা রিয়েল হিরো, যারা এই ক্যাম্পগুলোকে রক্ত দিয়ে সাকসেস করছেন, তাদেরকে মানে তাদেরও একটা প্রাপ্তি থাকে আর কি। তারা ধন্যবাদ শুধু নয়, মানে তারা অ্যাকচুয়ালি হিরো আর কি, কারণ তাদেরই জন্যই আজকে কি বলবো এত মানুষ প্রাণে বাঁচেন। গত 8 বছরে প্রায় 32,000 ইউনিট রক্ত সংগ্রহ করেছো এবং তারপরেই রক্তবীর এই স্বীকৃতি পেয়েছো। তো সেদিন কি মনে হয়েছিল? এই যে সম্মান আমাকে স্বাস্থ্য দপ্তর যেটা দিয়েছেন, সেটা আমি একদিকে যেমন নিজে রক্ত দান করি, সঙ্গে অর্গানাইজও করি বিভিন্ন অর্গানাইজারদের নিয়ে, যাতে ব্লাড ক্যাম্প বাড়ে। ঠিক আছে, এই নিয়ে আমরা আজ অবধি যত অর্গানাইজার এবং ডোনারকে নিয়ে আমরা কাজ করেছি, প্রায় 32,000 রক্ত আমরা ঝাড়গ্রামের সরকারি ব্লাড ব্যাংকগুলোতে আমরা জমা দিতে পেরেছি। মানে আমার নয়, এটা হচ্ছে শুধু আমার, আমি আবার বলছি, আমি বলে কেউ নয়, ডোনার এবং অর্গানাইজার ছাড়া আমি কেউ না। হ্যাঁ, আমি আমার নিজে রক্তদান করছি, সেটা আমি আমার করছি, কিন্তু এটা একটা টিম ওয়ার্ক। ঠিক আছে, এই টিম ওয়ার্কের জন্য যে আমি সম্মান পেয়েছি সেটা শুধু আমার নয়, সেটা হচ্ছে সমস্ত ডোনার এবং সমস্ত অর্গানাইজার যারা, সেই সম্মানটা তাদেরও প্রাপ্য আর কি। মানে আমি এটা বলবো, এটা সবার, আমাদের সবার ওই সম্মান। এইভাবে সবাই আপনি অর্গানাইজারদের বলবো, এইভাবে যেভাবে আপনারা সাহায্য করেন সেভাবে আপনারা সাহায্য করুন। আমি মাধ্যম হিসেবে সবসময় আছি, দাদার মতো ভাইয়ের মতো সবসময় আছি, দিশা দেখানোর জন্য সবসময় আছি। আপনাদের সাহায্য ছাড়া এই আন্দোলন, বৃহৎ আন্দোলন চালানো সম্ভব নয়। এই সবসময় পাশে থাকবেন, এটাই রিকোয়েস্ট। এবং নেক্সট, আজকে আমাদের বয়স হচ্ছে, নেক্সট ভাইদের বলবো তারাও যেন আমাদের মতো উঠে আসে এবং আরো আমরা যা করতে পারিনি তারা যেন আরো বেশি করে করতে পারে, এটাই আবেদন থাকবে। তুমি এক্ষুনি তরুণ প্রজন্মের কাছে একটা আবেদন রাখলে যে তারাও যেন এই আন্দোলনে এগিয়ে আসে। তো কলেজ পড়ুয়া যারা রয়েছে বা এখনকার জেনারেশন, তাদেরকে রক্তদানের জন্য কিভাবে উদ্বুদ্ধ করো? ছোট থেকে বড়, অ্যাকচুয়ালি আমি সবার সঙ্গেই না একটা বন্ধুত্বের মতো মিশি। ঠিক ইয়ং জেনারেশনের সঙ্গে আমি যেভাবে মিশি, খুব কম লোক এইভাবে মিশতে পারে। ঠিক আছে, সে ছোট বাচ্চার সঙ্গে হোক বা যারা রক্ত দিতে পারবে 18 বয়স তাদের সঙ্গে হোক, একটা বন্ধুত্ব পূর্ণভাবে মিশি আর কি, বন্ধুর মতোই মিশি। এবার ওদের সঙ্গে যখন কথা হয় আমার, ওরা ওদের মতো করে কথা বলে, আমি কথা বলতে বলতে, যেহেতু আমার এটা একটা ডিউটি বা কাজের মধ্যে পড়ে, একটা সামাজিক কাজের মধ্যে পড়ে, তাই আমি ওদেরকে বন্ধুর ছলেই বোঝানোর চেষ্টা করি। এবং আমি যখন রক্ত দিই ওদেরকে বলি, চ আমি তো দিচ্ছি, কি দেখ না কেমন রক্ত দিচ্ছ, কেমন লাগে দেখ, সবাই আয় তোরা। আর আমিও রক্ত দিচ্ছি, ওরাও আমার সঙ্গে রক্ত দিচ্ছে, এই করে ওদের মধ্যেও অভ্যাস হয়েছে। এছাড়া যেমন কলেজে আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি, কখনো কখনো ক্লাসে গিয়ে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করেছি, কখনো ক্লাবে আড্ডা মারছি, আমার ক্লাবে জুনিয়র ছেলেগুলো আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার জন্য সবসময় আবেদন থাকছে। আর যেহেতু আমি একজন কন্টিনিউ ডোনার, মানে রক্ত দিয়ে যাচ্ছি, যারাই আমার সঙ্গে মিশছে তারা কখনো হয়তো আমার সঙ্গে যাচ্ছে, আমি কেমন রক্ত দিচ্ছি দেখতে, গিয়ে তারাও দিয়ে দিচ্ছে, এইভাবে এগিয়ে আসছে। আগামী দিনে আমি যেটা বলবো, যেটা আমার একার দ্বারা সম্ভব নয়, যারা এই শোটা দেখছেন বা দেখবেন, সবাইকেই এগিয়ে আসতে হবে। আগামী দিনে প্রতি ঘরে, এবং বাবা মাকেও দায়িত্ব নিতে হবে যাতে প্রতি ঘরে ডোনার তৈরি হয়। কারণ যদি অনেক আগে চলে যাই, তখন দেখবো এত টেস্টও হতো না, এত রক্তও লাগতো না, এত জনসংখ্যাও ছিল না। জনসংখ্যা বাড়ছে, টেস্ট বাড়ছে, চিকিৎসা পদ্ধতি বাড়ছে, রক্তের যোগানও বাড়ছে। তাই আমাদের একটাই হচ্ছে গিয়ে স্লোগান থাকবে, প্রতি ঘরে রক্তদাতা তৈরি হোক, হর ঘর রক্তদাতা, মানে প্রতি ঘরে রক্তদাতা যেন থাকুক। 18 হলেই এটা একটা সামাজিক কাজে যেন বাবারা না বাধা দেন। কারণ এই দেখুন, আমি 51 বাদ দিয়ে যদি এভাবে বসে হাসি মুখে যদি আড্ডা মারছি, গল্প করছি, আবার কাজও করছি, সবই করছি, তাহলে সবাই পারে, এতে কারো কোনো ক্ষতি হয় না, বরঞ্চ লাভই হয়।
তাই বলবো এই দায়িত্ব শুধু আমার একার নয়, আমার, আপনার, সবার, এবং প্রতিটি ঘরের প্রতিটি বাবা মার। কারণ রক্ত দিলে শরীর ভালো থাকে, খারাপ থাকে না। তাই সবাইকে বলবো, সবাই 18 হলেই রক্তদান করুন, এবং বাড়ির প্যারেন্টসদের বলবো সবাই আপনারা বাড়ি থেকেই এই রক্তদান ব্যাপারটা শুরু হোক, তবেই আগামী দিনে আমাদের রক্ত সংকট মুক্ত হবে। তুমি যেমনটা বললে যে তোমার কাছে রক্তদানটা শুধুই রক্ত দেওয়া নয়, এটা একটা সামাজিক পরিবর্তন। তো কি মানে এই পরিবর্তন আনতে গিয়ে কি কি বাধা ফেস করেছো? যদি কোনো জিনিসকে ভাবা যায় পজিটিভ, যদি আমাদের মধ্যে পজিটিভ চিন্তাধারা থাকে না, তাহলে কোনো জিনিসই নেগেটিভ ভাবার কোনো জায়গায় থাকে না, ঠিক আছে? তাই কোনো বাধাও থাকে না। তাই যদি আমরা শুধু রক্তদান নয়, যে কোনো কাজকে যদি আমরা পজিটিভ হিসেবে নিই, চ্যালেঞ্জ হিসেবে নিই, সেটা আমরা জিতবো। তাই আমাদের কাছে এটা কোনো বাধাই নয়। কিছু মানুষজন অনেক সময় নেগেটিভ মন্তব্য করে যে রক্ত দিয়ে কি হবে, বাট যারা করেছিল এক সময় তারাও দেখি এখন আমাদের পাশে বিভিন্ন ধরনের হেল্প করে এবং নিজেরাও রক্ত দেন, ঠিক আছে? কারণ কেউ নেগেটিভ বললে সেটাকে বিরাট কোনো গুরুত্ব দেওয়ার কিছু নেই, সেটা থেকেই তাকে কি করে পজিটিভ করা যায় যদি আমরা ভাবি, তাহলে অটোমেটিক সেটা পজিটিভই হয়ে যাবে। হ্যাঁ, তাই নেগেটিভের বাধার কোনো জায়গাই নেই, পজিটিভ ভাবো, পজিটিভ ভাবে এগিয়ে। রক্তদানের ক্ষেত্রে এখনো মহিলাদের একাংশের মধ্যে বিরূপ মনোভাব দেখা যায়, তো সেক্ষেত্রে মহিলাদেরকে কিভাবে তুমি উদ্বুদ্ধ করবে যে তারাও যেন রক্তদানের জন্য এগিয়ে আসে? আমি একটাই কথা বলবো, বিরূপ মানে কেউ নেগেটিভ মহিলারাও নয়, ছেলেরাও নয়। মহিলা ছেলে এখানে কোনো পার্থক্য, বা পুরুষ মহিলার এখানে কোনো পার্থক্য কোনো জায়গায় নেই। মানে একটু বলতে হয়, বলতে বিন, যেমন আমাদের ছেলেদেরকে বলতে হয় যে ভাই ভাই রক্তদান করো, বা কিছু হয় না, সেরকম মহিলাদেরকেও বলতে হয়। আমি এখান থেকে একটা উদাহরণ দিয়ে বলছি। আগের একটা ক্যাম্পে, কত তারিখ ছিল, এই স্বপ্নের মেয়েবেলার একটা ক্যাম্পে এই ম্যাডাম, ঠিক আছে, যে কোনোদিন রক্তদান করেননি, আমি ছিলাম, স্বপ্নিল ছিল, আরো অনেকেই ছিল, আমরা বলি, সঙ্গে সঙ্গে কিন্তু ওইখানে কভার করতে গিয়ে আপনি মনে হয় ওইখানে ব্লাড, মনে হয় না আপনি ব্লাড দিয়েছিলেন, তাই ওটা ফার্স্ট টাইম ছিল। হ্যাঁ, ওটা ফার্স্ট টাইম ছিল। তাই এটা কোনো ব্যাপারই নয়, একটু বলতে হয়, কারণ ভীতি সবারই থাকে। তাই সবাইকে বলবো, সবাই যদি একটু, মহিলা হোক পুরুষ হোক, সবাইকে আমরা একটু আবেদন করবো, দিলে কিছু হয় না। যদি আমরা বুঝাতে পেরেছি, সবাই এগিয়ে আসবে, এতে পুরুষ মহিলা বলে কিছু নেই। রক্তদান ক্যাম্প প্রচুর পরিমাণে বাড়াতে হবে। যদি প্রচুর পরিমাণে না বাড়ানো চায়, তাহলে রক্ত সংকট কোনোভাবেই মেটানো সম্ভব নয়। আমি যদি আমাদের জেলায় দেখি, তাহলে মিনিমাম মাসে 3টে ব্লাড সেন্টার যে আছে আমাদের, নয়াগ্রাম ব্লাড সেন্টার, গোবলপুর ব্লাড সেন্টার, এবং আমাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ব্লাড সেন্টার, এই 3টা ব্লাড সেন্টারে 1500 থেকে 2000 ইউনিট রক্তের চাহিদা। ব্লাড সেন্টারে আসার সঙ্গে সঙ্গেই রক্ত বেরিয়ে যাচ্ছে। অনেকের মনে অনেক সময় আমি ক্ষোভ দেখেছি, হয়তো কোনো ক্লাব বা কোনো সংগঠন একটা রক্তদান শিবির করলো, তার 2 দিন পর এসে ব্লাড সেন্টারে রক্ত পেল না, তখন অনেকেই বলে থাকেন নেগেটিভ ভাবে যে তাহলে আমরা রক্ত দেবো কেন? আমি এর উত্তরে একটা কথা বলবো, কেন রক্ত নেই সেটা আগে জানতে হবে। আমাদের যদি এখানে দেখি 8 থেকে 9% থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে, এবং 200-র উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। যারা থ্যালাসেমিয়া পেশেন্ট, তাদের কারো সপ্তাহে রক্ত লাগছে, কারো 15 দিন ছাড়া লাগছে, কারো 1 মাসে একবার লাগছে, কন্টিনিউয়াস প্রসেসে রক্ত লাগছে। ওদের প্যারেন্টসরা, থ্যালাসেমিয়া পেশেন্টদের, তারা ব্লাড সেন্টারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। ক্যাম্প যেদিন হয় তার পরের দিন এসে ওরা ভর্তি হন এবং তারা ব্লাড পান, তাদেরকে প্রায়োরিটিও ব্লাড ব্যাংক দেয়। একটা ক্যাম্পে যদি 50টা রক্ত পাওয়া যায়, সেখানে 5 থেকে 6টা এ পজিটিভ বা এবি পজিটিভ উঠে আসে, বাকি বি পজিটিভ, ও পজিটিভ। বি এবং ও পজিটিভের ক্রাইসিস কম হয়, কিন্তু এ পজিটিভ এবং এবি পজিটিভের ক্রাইসিস চলতে থাকে, কারণ থ্যালাসেমিয়া পেশেন্টগুলো এসে কি হয় তার পরের দিন নিয়ে যায়। তাই যদি আমরা ক্যাম্প না বাড়াই, ক্যাম্প যদি আজকে হচ্ছে, ক্যাম্প কালকে, আজকে হয়তো আমার ক্লাব করেছে, কালকে হয়তো আপনার ক্লাব করবে, কালকে হয়তো অমুকের ক্লাব করবে, বা অমুক
অর্গানাইজেশন করবে। যদি এইভাবে না চলে তাহলে কিন্তু রক্ত সংকট থাকবে। তাই কখনো যদি আমরা রক্ত দিয়ে কখনো রক্ত না পেয়ে থাকি ব্লাড সেন্টারে, আমরা কাউকে দোষারোপ করব না, কারণ রক্তটা কেউ খেয়ে নেয়নি বা ফেলে দেয়নি। হয়তো আমার ঘরের কাজে লাগেনি আমার রক্ত, হয়তো আমার পাড়ার লোকের কাজে লাগেনি, কিন্তু অন্যের পাড়ার লোকের তো কাজে লেগেছে। আমার মহান যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের সফল হয়েছে। আমরা রক্তদান করেছিলাম একটা ভালোবেসে, যাতে কারো প্রাণ বাঁচে, কারো না কারো প্রাণ অবশ্যই বাঁচছে। শুধু এটাই বলবো, রক্ত ব্লাড সেন্টারে না পেলে কখনো রাগ করবেন না। আপনারা আমাদের সব সংগঠন যারা আছে সবার সাথে যোগাযোগ করবেন, সবার চেষ্টাতে দেখবেন আমরা ঠিক রক্ত জোগাড় করতে পারবো। আর যদি রক্তের ক্যাম্পের ফ্লো থাকে, যে রক্তদান শিবির কন্টিনিউ হয়ে যাচ্ছে, তাহলে দেখবেন রক্তের চাহিদা যা থাকবে ব্লাড সেন্টার সেভাবে ইস্যু ব্লাড করতে পারবে। তাই রক্তদান শিবির বাড়াতে হবে। সবাইকে একটাই কথা বলবো, আপনারা পাড়ায় পাড়ায় রক্তদান শিবির গড়ে তুলুন। আসুন না, আমরা যাতে রক্তের অভাবে কারো না কোনো ক্ষতি হয়, সবাই চেষ্টা করে দেখি। আশা করি আমরা আমাদের জেলার কথাই ভাবি, আমরা ঝাড়গ্রাম জেলাকে যাতে রক্তের অভাব না কেউ কোনো ক্ষতি হয়, সেটা আমরা সবাই মিলে ভেবে আশা করি আমরা ঠিক করতে পারবো আর কি। এক্ষুনি আমরা শুনলাম যে এই লড়াই একার নয়, তাহলে এই লড়াইতে পরিবার বা সহকর্মীদের ভূমিকা ঠিক কতটা, তারা কিভাবে পাশে থাকে? যদি ভালো কাজ করা হয়, ভালো কাজ যদি ইচ্ছা থাকে, তাহলে কোনো বাধা থাকে না। পরিবার বাধা দিতেই পারে না, কারণ জানে যে এরা ভালো কাজ করছে। বন্ধু বান্ধব হালকা হয় তখন ইয়ার্কি মেরে বলে, বাট তারাও মন থেকে সাপোর্ট করে। ঠিক আছে, পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মী, যে অফিসে আমরা কাজ করি, আমরা এই আন্দোলন করতে করতে, আমরা আড্ডা মারতে মারতে আমরা এমন হয়ে গেছি, ভাই আমার সঙ্গে রক্ত দিচ্ছে, আমার সঙ্গে আমার কোনো বোন রক্ত দিচ্ছে, মানে এটা একটা পারিবারিক ব্যাপার হয়ে গেছে। এবং মানে এটা যে ওই যে আবার বললাম, আমাদের সবার মধ্যে এখানে পারিবারিক মানে যে শুধু আমার ঘরের 4 জন বা 5 জন লোক নয়, আমরা রক্ত দিচ্ছি, যাকে রক্ত দিচ্ছি আমাদের সবার মধ্যে একটা রক্তের সম্পর্ক গঠন হচ্ছে। এবং এটা বৃহৎ রক্তের সম্পর্কে সবার মধ্যে একটা ভাই বোনের একটা সম্পর্ক, একটা বৃহৎ পরিবারের আমার তৈরি হয়েছে, এবং এটা রক্তদানের ফলেই সম্ভব হয়েছে। তাই সবাই খুবই মেন্টালি সাপোর্ট করেন বলেই আজকে আমি হয়তো আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। যারা আজও রক্ত দিতে ভয় পান বা রক্তদান প্রসঙ্গে মনের মধ্যে বিভিন্ন ভ্রান্ত ধারণা পুষে রাখেন, তাদের জন্য কিছু কথা। রক্তদান 18 বছর থেকে করা যায়, 18 বছর থেকে 65 বছর অবধি করা যায়। যদি 45 কেজি ওয়েট থাকে তাহলে উনি রক্তদান করতে পারবেন। এটা আমার কথা নয়, অনেক আমার স্যার বা আমরা যাদের কাছে শিখেছি ওনাদের কথা। রক্ত দিতে গেলে 3 বার লাগে। কি রকম? প্রথমে হচ্ছে একটু ভয় লাগে যে রক্ত দেবো, না জানি ছুঁচটা এত মোটা, না জানি প্রচুর লাগবে, একটু ভয় লাগে। যদিও সেটা ভয় নয়, পরে বোঝা যায়। যখন একটু ছুঁচটা ফোটায়, একটা পিঁপড়া কামড়ালে একটা ঠিক একটা মানে লাগে না, সেরকম যদি একটা ছুঁচ ফোটায় একটু লাগার মতো লাগে, মানে সেটা লাগা নয় কিন্তু। তাই সেকেন্ড ওইটা লাগে একটু। আর 3 নম্বর রক্তদান করার পর খুব ভালো লাগে যে একজন মানুষের প্রাণে বাঁচাতে পেরেছি। মানে তখন এই যে এই ছোটখাটো লাগা, এই ভয় লাগা, হ্যান লাগা, এগুলো কোনো ব্যাপারই নয়। তখন ওই ভালো লাগাটাই কাজ করে, এবং তারপরে মনে হয় ওই ভালো লাগাটা এমনই হয়ে যায় না, মনে হয় বারবার দি। তাই তেমন যারা একবার রক্ত দেয় না, তারা বারবার এগিয়ে আসে, তারা কিন্তু আর থেমে থাকে না। তাই আমাদের করতে হবে, যারা রক্ত দেয় তারা যেমন রক্ত কন্টিনিউ দিচ্ছে, সঙ্গে নতুন ডোনার, যে জন্য আমাদের অ্যাওয়ারনেস, যে জন্য প্যারেন্টসদের বলছি, তারা যেন তাদের বাচ্চাদেরকে এগিয়ে আনে। তবে নতুন ডোনার, কারণ নতুন ডোনার না তৈরি হলে কোনো আন্দোলন এগিয়ে নিয়ে যাবে না। তাই নতুন ডোনার তৈরি করতে হবে। আজকাল অনেকের মধ্যে একটা প্রবণতা থাকে যে রক্ত লাগলে আমি সরাসরি রোগীকে রক্ত দেব, কিন্তু এটা কেন আমি বুঝতে পারি না। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি, তাই আমি এখানেও এটাই বলছি, ক্যাম্পে রক্ত দিন। ক্যাম্পে রক্ত দিলে আমি বছরে চাইলে 4 বার রক্ত দিতে পারি, 4 বার না পারলেও 3 বার দিতে পারবো, 2 বার দিতে পারবো, আমার যখন সময় হবে সেভাবে দিতে পারবো। আমার মনে হচ্ছে আমি
ডাইরেক্ট কোনো রোগীকে রক্ত দিতে পারবো। আপনি ডাইরেক্ট দিন বা ক্যাম্পে দিন, আপনার উদ্দেশ্য কারো প্রাণে বাঁচানো, প্রাণে কেউ না কেউ বাঁচবে রক্ত পেলে। তাই আপনি যদি ওয়েট করে থাকেন যে কেউ আমাকে ডাকবে রক্ত দেবেও, এটা ভুল। কারণ আপনাকে হয়তো কেউ 1 বছরে ডাকলোই না, বা আপনাকে ডাকলো আপনি তখন কলকাতায়, আপনি কি করে রক্ত দেবেন? তাই রক্ত দেওয়ার কোনো সময় থাকে না। রক্ত আপনি নিজের ইচ্ছা মতো দিন, অটোমেটিক কেউ না কেউ রক্ত পাবে এবং আপনার উদ্দেশ্য যে জন্য রক্ত দেওয়া সেটা সফল হবে। এখানে আর একটা কথা বলবো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে এসছে বা কোনো একটা মাদারের ব্লিডিং হচ্ছে, এ পজিটিভ রক্ত লাগবে, 1-2 বোতল ইউনিটে হবে না। ইমার্জেন্সি হয়তো ব্লাড সেন্টারে 1 ইউনিট পড়ে আছে, কিচ্ছু হবে না, 3-4 বোতল লাগবে। তখন তার বাড়ির লোক আমাকে খবর দেবে, ওকে দিবে, তাকে দিবে, পেশেন্ট নিয়ে ভাববে না রক্তের পিছনে ছুটবে। তাই আমি একটা কথা বলবো, আমরা রক্ত আগে থেকে ব্লাড সেন্টারে দিয়ে মজুত করে রাখবো। রক্ত রোগীর জন্য ওয়েট করবে, রোগীর জন্য। রোগী চাইলেই ব্লাড সেন্টার থেকে রক্তটা পেয়ে যাবে। কিন্তু যদি আমাদের চিন্তাধারা থাকে যে আমরা রোগীকে এলেই রক্ত দেব, তাহলে কি হচ্ছে, রোগীকে ওয়েট করতে হবে রক্তর জন্য, সে মৃত্যুর সঙ্গে ছটফট করতে থাকবে, ব্লাড সেন্টারে রক্ত নেই। তাই আমাদের এটাই নিয়ম হওয়া উচিত, রোগী ওয়েট করবে না রক্তের জন্য, রক্ত ওয়েট করবে ব্লাড সেন্টারে রোগীর জন্য। এই জন্য আমাদের ক্যাম্প বাড়াতে হবে এবং আমাদের ব্লাড সেন্টারকে রক্তদান শিবির করে রক্ত পূর্ণ রাখতে হবে। রক্ত দিলে আমাদের শরীরে যে অস্থিমজ্জা, যেখান থেকে রক্ত তৈরি হয়, ঠিক আছে, একবার রক্ত দেওয়ার ফলে কি হয়, সেখান থেকে আবার নতুন রক্ত তৈরি হয়। ফলে কি হয়, আমাদের শরীরের ব্লাড ফ্লো ভালো থাকে, প্রেসার মেনটেন করে, হার্টের রোগ মেনটেন হয়, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও একবার যদি আমি রক্ত দিই, আমরা এরকম সাধারণত কোনো টেস্ট করতে চাই না। দেখবেন আমরা কোনো হেলথ নিয়ে আমরা যত ভাবি না কেন, যে মনে হয় করবো কালকে একটা রক্তের টেস্ট করবো, কিন্তু আমরা করা হয়ে ওঠে না। কিন্তু আমি যে একটা রক্ত দিই, আমার ফ্রিতে প্রায় 4000 টাকা টেস্ট হয়ে যায়, ঠিক আছে। আমার রক্ত যদি ফ্রেশ থাকে তবেই না হেলথ ডিপার্টমেন্ট ওই রক্তটা অন্য কাউকে দেবে। তাই আমার যত ধরনের টেস্ট থাকে, যেগুলো অতি প্রয়োজন, সেই টেস্টগুলো হয়ে যায়। তাহলে কি হচ্ছে, রক্তদান করলে আমার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে, আমার বিভিন্ন রোগ যেগুলো বললাম আমি, হার্ট, কোলেস্টেরলের মাত্রা, হার্টের সমস্যা দূর হবে, কোলেস্টেরল মাত্রা কমবে, প্রচুর প্রচুর পজিটিভ। বলতে রক্ত একটা সাবজেক্ট, এটা বলতে গেলে একটা হয়তো মানে সারাদিনেও শেষ হবে না কি কি হয়। তাই রক্তের প্রচুর উপকার আছে। সবাইকে একটাই বলবো, আপনি 18 হলে রক্ত দিতে আসুন। ছেলেরা 3 মাস ছাড়া রক্ত দিতে পারবে, মেয়েরা 4 মাস ছাড়া রক্ত দিতে পারবে। আজকে যদি আমি রক্ত দিই, 48 ঘন্টার মধ্যে আমার রক্তে যে জলীয় পরিমাণ সেটা হয়ে যাবে এবং 21 দিনের মধ্যে আমার যে কণিকাগুলো সেগুলোও আমার গঠন হয়ে যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রক্ত এমনিতেই নাহলে নষ্ট হয়ে যেত। রক্ত এমনি যে কণিকাগুলো থাকে তারা নষ্ট হয়, আবার প্রাকৃতিকভাবে কি হয় শরীরের মধ্যে সেটা আবার তৈরি হয়। যদি আমার সেই নষ্ট এমনি তো হয়ে যেত, এমনি ভিতরে যদি নষ্ট হয়ে, যদি আমি এমনি দান করে কাউকে প্রাণে বাঁচাতে পারি, এর থেকে ভালো কাজ কি হতে পারে। তাই আমি আবারও বলছি, আমরা টাকা পয়সা দিয়ে, আমরা অনেক সময় দিয়ে আমরা মানুষের পাশে থাকতে অনেক সময় পারি না, পারা সম্ভব নয়, কিন্তু রক্তদান করে আমরা কি করবো হতে পারি, একজনের প্রাণ বাঁচাতে পারি। এর থেকে মহান দান কিছু হয় না বলে আমি মনে করি। তাই সবাইকে রিকোয়েস্ট করব, সবাই রক্তদানে এগিয়ে আসবেন, এর থেকে মহান দান আর কিছু হয় না। তুমি এবং তোমাদের প্রচেষ্টায় গড়ে ওঠা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, তো এই প্রতিষ্ঠান নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? শুধুই কি জেলা স্তরে রক্তদান, নাকি রাজ্য স্তর এমনকি জাতীয় স্তরেও এর পরিধি বিস্তার করতে চাও? প্রথমে এটা বলছি, আমাদের ফোরামের যে সংগঠন, সেই সংগঠন প্রতি জেলাতেই আছে। প্রতি জেলাতে আমার মতো কেউ না কেউ আছেন এবং রাজ্য স্তরেও আছে। প্রতি বছরই যেমন সব সংগঠনের কোনো এজিএম হয়, বিভিন্ন রকম সেমিনার হয়, সেখানে কেউ কখনো রাজ্যের দায়িত্বে পায়, কেউ কখনো ন্যাশনাল
হোল ইন্ডিয়ার দায়িত্বে পায়, এভাবে এটা চলতে থাকে। আমি সামলাই আমার জেলার দায়িত্ব, ঠিক আছে, আর আমার জেলাকে নিয়ে আমি কাজ করতে চাই, ঠিক আছে। কখনো যদি কখনো বড় দায়িত্ব পাই বা বড় যদি কোনো জায়গা থাকে, সেটা অবশ্যই চেষ্টা করব, সেটা আলাদা জায়গায়। কিন্তু এই মুমেন্টে আমি আমার জেলা নিয়েই ভাবতে চাই। আমার যেটা, যখন রক্তদান কোনো শিবিরে যাই, আমি যেটা বলে থাকি, আজকে যারা রক্তদান করছেন সব ডোনারদের আমি একটাই বলি, শুধু দান করলে হবে না ভাই, তোমার বাড়ি যেখানে, সেখানে কি তুমি একটা রক্তদান শিবির গড়ে তোলো। আজকে তুমি ব্লাড ডোনার, তুমি অর্গানাইজার, বেশি না হলেও তোমার এলাকায়, তোমার সাপোজ এখানে হয়তো কোনো বেল পার্টি ছেলে এসে আমাদের একটা ক্যাম্পে এখানে রক্ত দিল, সেই ভাইকে আমি বুঝালাম যে ভাই তুমি এখানে রক্ত দিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি যে রক্ত দিয়েছো এটাকে তুমি তোমার পাড়ায় বলো, সেখানে গ্রামে বললে কি হবে, সেখানে যে মানুষ তাদের ভয় কাটবে, এবং সেইখানেই তোমরা রক্তদান শিবির গঠন করো। এর জন্য হেল্প বলতে সরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা ওই ক্লাব বা ওই পাড়ার বা ওই গ্রুপের আমরা যোগাযোগ স্থাপন করে দেবো। এইভাবে রক্তদান শিবির জেলায় প্রতি পাড়ায় যাতে হয়, এটাই উদ্দেশ্য বা চেষ্টা। আজকে এই পডকাস্টের এপিসোডটা শুনে যদি কেউ রক্তদানে আগ্রহী হয়, তারা কিভাবে যোগাযোগ করবে? আমি প্রথমে বলেছি আমরা মাধ্যম, কেউ ডাইরেক্ট সরকারি ব্লাড সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেখানে গেলেও সকলকে ওয়েলকাম। গভর্নমেন্ট ব্লাড ব্যাংক, রক্ত নেবেন। এবার কেউ যদি বুঝতে না পারেন যে কিভাবে যাবো বা কোথায় গিয়ে দেখা করবো, আমরা মাধ্যম তো আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে করবেন, অথবা যারা রক্ত দিয়েছে, কখনো যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারাও বলে দেবে যে এই মাধ্যমে যেতে। তাই ওটা নিয়ে কোনো সমস্যা নেই। রক্ত দিতে চাইলে পজিটিভ যদি ইচ্ছা থাকে, ঠিক দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তোমার জীবনের স্বপ্ন 100 বার রক্তদান করা, তো শুধুই সংখ্যার গণ্ডি অতিক্রম করা, নাকি এর নেপথ্যে আজীবন রক্তদান জারি রাখা, কোনটাকে সমর্থন করো? 100 বার রক্তদান করব, এটা একটা ইচ্ছা আছে। ইচ্ছা থাকলে তো সবসময় হয়ে ওঠে না, ঠিক আছে। যদি ভগবান চান 110 হতে পারে, কারণ পুরোটা নির্ভর করছে শরীরের উপর, ঠিক আছে। যেহেতু আমি নিয়মিত ডোনার, আমি 65 বছর অবধি রক্তদান করতে পারবো। তারপরে যদি আমি বেঁচে থাকি তাহলে তারপরেও পারবো না, কারণ গাইডলাইনে ওটা আছে আমি 65 অবধি দিতে পারবো। কিন্তু 65 দিতে পারার পরে আমি থেমে থাকবো না, আমার জুনিয়রদের মধ্যে আমি এই ফ্লোটা চালিয়ে যাবো। এই আমার মানে যাতে ওরা দেয়, ধারাবাহিকটা চালিয়ে যাবো। আমি না দিতে পারলে কি হলো, আমার কোনো বোন দেবে, আমার কোনো ভাই দেবে, মানে পরোক্ষে রক্তদান। হ্যাঁ, পরোক্ষে রক্তদান চালিয়ে যাবো। তাই যতদিন থাকবো ততদিন এই রক্তদান আন্দোলন চালিয়ে যাবো। রক্তদান জীবনদান, এই আন্দোলন 18 বছর থেকে চালিয়ে এসেছি, 65 বছর অবধি চালিয়ে যাব, হাসতেই চালিয়ে যাবো, ঠিক আছে। আর সবাইকে বলবো, যারা এই প্রোগ্রামটা দেখবেন, সমস্ত প্যারেন্টসদের বলবো তারা 18 হলে যেন তাদের ছেলে মেয়েদের অবশ্যই বলেন রক্তদান করতে। কারণ আমরা বলে থাকি না যে বাড়িতেই প্রথম শিক্ষা দেওয়া হচ্ছে, কোনো শিক্ষাই হোক না কেন। তাই এই শিক্ষাটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু দেখবেন এই আন্দোলনে অনেকটাই এগিয়ে যাবে। রক্তের অভাবে কোনো স্বজনকে কাউকে হারাতে হবে না। আজকের পর্বে আমরা শুনলাম রক্তের গল্প, কিন্তু তা কেবল শিরার মধ্যে দিয়ে বয়ে চলা তরল নয়, তা এক দায়বদ্ধতার গল্প, হাজারো মানুষের প্রাণ ফেরানোর স্বপ্নের গল্প। চন্দনদা, অসংখ্য ধন্যবাদ যে আজকে তোমার কাছ থেকে আমরা এত তথ্য জানলাম, এবং তুমি আমাদেরকে শেখালে যে রক্ত দিয়ে শুধু শরীর নয়, সমাজও গড়ে তোলা যায়। এবং চন্দনদার থেকেই আমরা জানলাম যে সামান্য চেষ্টা আর সামান্য সময় দিয়ে একজন মানুষ অসংখ্য মানুষের কাছে পৌঁছে যেতে পারে, তাদেরকে বাঁচাতে পারে। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও। ধন্যবাদ আপনাদেরকেও জানাই আমাদের এইরকম বলার জন্য, একটা সুযোগ করে দেওয়ার জন্য। আগামী দিনে যেভাবে আমরা রক্তদান করছি, আমি চাই আপনি নিজেও তো রক্ত একবার দিয়েছেন, আপনিও বারবার দেন। আমাদের জায়গায় এরকম আপনি নিজেও এগিয়ে আসুন এবং সবাই যাতে এগিয়ে আসে, এভাবে আপনারাও আপনারা প্রচার করেন, এভাবে চালিয়ে যান। এর জন্য আগাম ধন্যবাদ থাকলো আপনাকে। আপনি 50-100 রক্তদান
বলুন। নিশ্চয়ই এটাই আমি আশা সব করব। সময় চেষ্টা করব, এবং বাকিদের আমাদের এই মুহূর্তে যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে রক্তদান নিয়ে যে সমস্ত ভয়ভীতি রয়েছে সেগুলো কাটিয়ে উঠুন, রক্তদান করুন। আপনার রক্তে যখন অন্য একজন মানুষ বেঁচে উঠবে সেই পরিতৃপ্তি কিন্তু অন্য কোনো কিছু থেকেই আসে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো পরের পর্বে। দেখতে থাকুন অরণ্য শহরে আড্ডা।